হ্যালো স্টুডেন্ট, আজকে আলোচনা করব জাদুঘর কাকে বলে, জাদুঘরের প্রকারভেদ আলোচনা করো। তোমরা জানো যে তোমরা যারা 2022-এ পরীক্ষা দেবে তোমাদের জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আর কিভাবে এটাকে গুছিয়ে লিখলে ভালো নম্বর পাওয়া যায় তোমরা একটু দেখে নাও। আর তার সঙ্গে বলবো, প্রথমে তোমাদের মাথায় রাখতে হবে যে 8 নম্বরের প্রশ্ন লিখতে গেলে 8টা পয়েন্ট কম করে লিখতে হবে, তবে ভালো নম্বর কিন্তু পাওয়া যাবে। কি বললাম, 8 নম্বরের প্রশ্ন 8টা পয়েন্ট গুছিয়ে কিন্তু লিখতে হবে। তাহলে প্রথমে তোমাদের কিন্তু পয়েন্ট মনে করতে হবে। আজকে তোমাদের যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব, জাদুঘর কাকে বলে, জাদুঘরের প্রকারভেদ আলোচনা করো। তোমরা জানো এবছর অর্থাৎ 2022-এর জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আর বড় প্রশ্ন যখন 8 নম্বরে লিখবে, 8টা পয়েন্ট অর্থাৎ পয়েন্ট করে যদি লেখার ব্যাপার থাকে 8টা পয়েন্ট লেখার চেষ্টা করবে, কারণ সেক্ষেত্রে তোমরা পুরো নম্বরটা পাবে, অর্থাৎ 8-এ 8 পাওয়ার একটা চান্স থাকে। আর পরীক্ষায় তোমাদের কি ভুলে যাও জানো, তোমরা পয়েন্টগুলো ভুলে যাও। তাই জন্য তোমাদের আরেকটা টিপস আমি দেব, যে আগে তোমরা পয়েন্টগুলো মুখস্থ করবে, তারপরে পয়েন্টের মধ্যে যেগুলো আছে সেগুলো মুখস্থ করবে। আর তোমরা যদি পয়েন্টগুলো মনে রাখতে পারো, তাহলে ভেতরটাকে যদি একটু বানিয়ে লিখে দিতে পারো, সেক্ষেত্রেও কিন্তু একটু ম্যানেজ হয়ে যাবে, অর্থাৎ লেখাটা ঠিকঠাক হয়ে যাবে। চলো তাহলে আজকের নোটটা তোমরা দেখে নাও, এবং কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে। তাহলে চলো তোমরা নোটটা দেখে নাও কিভাবে তোমরা গুছিয়ে লিখবে। প্রথমে তোমরা ভূমিকা পয়েন্ট করে এখান থেকে এতটা লিখলেই চলবে। এখানে তোমরা কী লিখবে দেখো, জাদুঘর হলো এমন একটি প্রতিষ্ঠান যেখানে সমাজের অগ্রগতি ও কার্যকলাপের নিদর্শনের সঙ্গে সঙ্গে অন্যান্য নিদর্শন ও সংরক্ষিত থাকে। বিভিন্ন নিদর্শনগুলিকে বিভিন্ন বিভাগের অন্তর্ভুক্ত করে প্রদর্শনের ব্যবস্থা করা হয়। এইটুকুনি লিখলে তারপরে তোমরা পয়েন্ট করবে জাদুঘরের শ্রেণীবিভাগ বা প্রকারভেদ। বিভিন্ন প্রকার জাদুঘর সম্পর্কে নিচে আলোচনা করা হলো। সেক্ষেত্রে প্রথমে তোমাদের পয়েন্ট করতে হবে বিশ্বকোষ জাদুঘর। ভালো করে শোনো, মনে থাকবে। বিশ্বকোষ জাদুঘর বলতে কোনো দেশের সুবৃহৎ জাতীয় সংগ্রহশালাকে বোঝায়, যেখানে নিজের দেশের পাশাপাশি আন্তর্জাতিক স্তরের বিভিন্ন বিষয়ের বিপুল সংগ্রহ থাকে। তারপরে উদাহরণ বলা হচ্ছে, যে উদাহরণ হচ্ছে বিশ্বকোষ জাদুঘরের শ্রেষ্ঠ উদাহরণ হলো ব্রিটিশ মিউজিয়াম, কারণ এখানে ইতিহাস, বিজ্ঞান, শিল্পকলা ইত্যাদি বিভিন্ন বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের বিভিন্ন নিদর্শন প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। তারপরে দেখো প্রত্নতাত্ত্বিক জাদুঘর। এখানে কি বলা হচ্ছে, প্রত্নতাত্ত্বিক জাদুঘরে কেবলমাত্র নিদর্শনসমূহ সংগ্রহ ও প্রদর্শন করা হয়। এই ধরনের জাদুঘরকে দুভাগে ভাগ করা যায়। এক হচ্ছে খোলা জায়গার অবস্থান। এই ধরনের কোনো জাদুঘর খোলা জায়গায় অবস্থিত হয় এবং জাদুঘরের নিদর্শনগুলিও খোলা জায়গায় রাখা হয়। উদাহরণ হিসাবে গ্রিসের অ্যাগোরা অফ এথেন্স এবং রোমান ফোরাম এর উল্লেখযোগ্য উদাহরণ। তারপরে দেখো অট্টালিকার অভ্যন্তরে অবস্থান, ওই প্রত্ন জাদুঘরের দ্বিতীয় ভাগটা। কোনো জাদুঘরের একটি নির্দিষ্ট কোনো জাদুঘরের একটি নির্দিষ্ট অট্টালিকা থাকে এবং এর অভ্যন্তরে তার নিদর্শনগুলি প্রদর্শিত হয়। উদাহরণ হিসাবে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান মিউজিয়ামের কথা বলা যায়। তারপরে দেখো শিল্প জাদুঘর। এখানে কি বলা হচ্ছে, বিভিন্ন ধরনের শিল্পকলা সংরক্ষিত থাকে শিল্প জাদুঘরে। চিত্র, ভাস্কর্য, মৃৎশিল্প, প্রাচীন মুদ্রা ইত্যাদি বিভিন্ন শিল্প নিদর্শন এই জাদুঘরের মাধ্যমে প্রদর্শিত হয়। উদাহরণ হিসাবে 1977 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অ্যাসমোলিয়ান জাদুঘর হল পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক শিল্প জাদুঘরের উদাহরণ। তারপরে দেখো ইতিহাস কেন্দ্রিক জাদুঘর। ইতিহাস কেন্দ্রিক জাদুঘর ইতিহাসের বিভিন্ন নিদর্শন নিয়ে গঠিত, যা অতীত এবং বর্তমানের ওপর আলোকপাত করে।
এই ধরনের জাদুঘরে কোনো বিশেষ অঞ্চল কিংবা বিশেষ গোষ্ঠী সম্প্রদায়ের নিদর্শন সংরক্ষিত হয়। বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের জাদুঘরে প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলি সংরক্ষণের ওপর জোর দেওয়া হয়। উদাহরণ হিসাবে মুর্শিদাবাদ জেলার লালবাগে অবস্থিত হাজারদুয়ারি জাদুঘরের কথা বলা যায়। তারপরে হচ্ছে জীবন্ত ইতিহাস জাদুঘর। এখানে কি লিখবে? এই জাদুঘরে এমন এক ধরনের পরিবেশ সৃষ্টি করা হয় যেখানে কোনো নির্দিষ্ট ঐতিহাসিক প্রেক্ষাপট বা সময়কালকে পুনর্স্থাপন করে তা দর্শকদের দেখানো হয়। স্ক্যানসেন মিউজিয়াম হলো পৃথিবীর প্রথম জীবন্ত ইতিহাস মিউজিয়াম। তারপরে সামুদ্রিক জাদুঘর। প্রাচীনকালের সামুদ্রিক কার্যকলাপ, তার ইতিহাস, সংস্কৃতি এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলিকে কেন্দ্র করেই মূলত গড়ে উঠেছে সামুদ্রিক জাদুঘর। উদাহরণ হিসাবে মেরিটাইম ন্যাশনাল হিস্টোরিক্যাল পার্কের কথা বলা যায়। আর তারপরের পয়েন্ট সামরিক ও যুদ্ধ বিষয়ক জাদুঘর। সামরিক জাদুঘর এবং যুদ্ধ বিষয়ক জাদুঘরে বিভিন্ন সময় বিজ্ঞান বিষয়ক নিদর্শন সংরক্ষিত থাকে। বিভিন্ন যুগে ব্যবহৃত সামরিক অস্ত্র, তাদের বিবর্তন, যুদ্ধ কৌশল পদ্ধতি ইত্যাদি বিষয়ে বিভিন্ন নিদর্শন এই জাদুঘরগুলিতে প্রদর্শিত হয়। উদাহরণ হিসাবে ইন্টারন্যাশনাল স্পাই মিউজিয়ামের কথা বলা যায়। আর শেষ হচ্ছে চলমান জাদুঘর। কোনো চলমান যান ব্যবহারের মাধ্যমে নানান জায়গায় ঘুরে ঘুরে ঐতিহাসিক নিদর্শনসমূহ যখন দর্শকদের দেখানো হয় তখন সেই রকম জাদুঘরকে চলমান জাদুঘর বলে। উদাহরণ 2011 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের সার্ধশত বর্ষ উপলক্ষে সংস্কৃতি এক্সপ্রেস হচ্ছে চলমান জাদুঘর। এই ছিল আজকের ক্লাস। তোমরা অবশ্যই ক্লাসটা বন্ধুবান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দেবে।